আমি কলকাতার এক বেসরকারি অফিসে চাকরি করি। মাসে ২-১ বার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। সেখানেই আমার মা আর স্ত্রী ২ মেয়েকে নিয়ে থাকে। আমি কলকাতার এক মেস বাড়ি ভাড়া নিয়ে থাকি। মাঝে মাঝে গ্রামের বাড়ি থেকে স্ত্রী চিঠিতে পরিবারের সুখ দুঃখের কথা আমাকে জানায়। আজ সকালে কলকাতার মেস বাড়িতে চা শেষ করে উঠে দেখি আমার নামে একটা জরুরি চিঠি এসেছে। চিঠিখানা খুলে পড়তে আরম্ভ করলাম। পড়া শেষ করতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চিঠিতে আমার স্ত্রী জানিয়েছে পরিবারের খবর বিশেষ ভালো না। আমার ছোট মেয়ে টুটুর খুব জ্বর। তাই যেন আজই আমি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এদিকে আমি পড়ে গেছি মহা মুশকিলে। আজই একবার অফিসে গিয়ে বড় সাহেবের সাথে দেখা না করলেই নয়। ভাবলাম তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দুপুরের দিকে আকাশে ঘন কালো মেঘ দেখা দিল। তার সাথে শুরু হলো প্রবল বর্ষণ। আমার আর তাড়াতাড়ি বেরোনো হলো না। সব কাজ শেষ করে বেরোতে বেরোতেই 4টে বেজে গেল। তারপর আমি রাস্তা ধরে স্টেশনের দিকে হাঁটতে লাগলাম। তখনও আকাশের বুকে গভীর কালো মেঘের ঘনঘটা। ঝিরঝির করে অঝর নয়নে বৃষ্টিধারা ঝরেই চলেছে। আমি ছাতা মাথায় পথ হাঁটছিলাম। খানিকক্ষণের মধ্যেই স্টেশনে পৌঁছে গেলাম। দেখলাম স্টেশন ফাঁকা। খবর নিয়ে জানলাম ঘণ্টাখানেকের মধ্যে কোনো ট্রেন নেই। প্ল্যাটফর্মের ওপরে একটা ছাউনির মধ্যে বসলাম। বসে বসে দেখলাম অন্ধকার আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যাচ্ছে নীল বিদ্যুতের ঝলকানি। ঝিরঝির সুরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। এ বৃষ্টির যেন একটুও বিরাম নেই। বসে বসে বৃষ্টি দেখতে লাগলাম। হঠাৎ চমকে উঠলাম হুইসেলের শব্দে। হুইসেল বাজাতে বাজাতে একটা ট্রেন এগিয়ে আসছে প্ল্যাটফর্মের দিকে। ট্রেনটা এসে দাঁড়াতেই আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠেই আমি জানলার ধারে একটা সিটে বসলাম। বসে বসে বাইরের পরিবেশ উপভোগ করতে লাগলাম। এমন করে বেশ কিছুক্ষণ কাটলো। তারপর একসময় টের পেলাম আমার গন্তব্য রতনপুর এসে উপস্থিত। আমি তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে গেলাম। ট্রেনটা আমাকে নামিয়ে দিয়ে হুইসেল বাজাতে বাজাতে ধীর গতিতে প্ল্যাটফর্মের বাইরে চলে গেল। চারিদিকে চোখ ফিরিয়ে দেখলাম স্টেশনে আমি ছাড়া আর কেউ নেই। অন্যান্য দিন তবু কিছু চেনা পরিচিত লোক দেখা যায়। আজ একেবারেই স্টেশন জনশূন্য। আমি হাঁটতে শুরু করলাম সামনের দিকে। খানিকক্ষণ হেঁটে স্টেশন থেকে বেরিয়ে স্টেশন সংলগ্ন যে ছোট্ট বাজারটা বসে সেই দিকে এগিয়ে গেলাম। দেখলাম 2-1টা দোকান এখনো খোলা রয়েছে, বাদবাকি সব বন্ধ। অথচ অন্যদিন এই স্টেশন বাজারে কত রকম দোকান বসে, কত লোকের সমাগম হয়। একটা দোকানের সামনে গিয়ে দেখলাম সেটা মাছের দোকান। দোকানের এক কোণে একটা কেরোসিনের বাতি জ্বলছে। সামনে ঝুড়িতে রুই, কাতলা আর একটা 1.5 ওজনের ইলিশ মাছ রয়েছে। দামদর করে ইলিশ মাছটা কিনলাম। মাথায় ছাতা খাটিয়ে হাতে ইলিশ মাছ ধরে রওনা দিলাম বাড়ির পথে। যখন আমি বাড়ি আসি তখন এই বাজার থেকে ছেলে মেয়েদের জন্য ভালো মন্দ কিছু কিনে নিয়ে যাই। হাজার হোক আমি সারাটা মাস বাইরে থাকি। আমার বাড়ির আসার কথা শুনে সবাই অপেক্ষা করে থাকে। গ্রামের মাটির রাস্তা এঁকে মেঁকে চলে গেছে আম, জাম, তেঁতুল গাছের মধ্যে দিয়ে। তেমনি একইভাবে ঝিমঝিমিয়ে বৃষ্টি হয়ে চলেছে। এক হাতে ছাতা, অন্য হাতে টর্চ এবং মাছটাকে খুব কায়দার সাথে ধরে এগিয়ে চলেছি সামনের দিকে। মনে মনে ভাবছি মেয়েটার যে কি হলো কে জানে। মেয়েটার কথা চিন্তা করেই মনটা হু হু করে উঠল। একটু তাড়াতাড়ি পা চালালাম বাড়ির পথে। হঠাৎ এমন সময় পেছন থেকে একটা কর্কশ গলা শুনে চমকে উঠলাম।
মশাইয়ের এদিক দিয়ে কোথায় যাওয়া হবে? আমি দাঁড়িয়ে ঘুরে দেখলাম একটা শীর্ণকায় বৃদ্ধ লোক ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই বকুলতলার কাছে যাব। আপনি? লোকটি তেমনই কর্কশ গলায় বলল, আমিও সেদিক পানে যাব। তো চলো একসাথে যাওয়া যাক। এই বলে আমরা দুজন সামনের দিকে হাঁটতে লাগলাম। যেতে যেতে লোকটি আমাকে জিজ্ঞেস করল, বাড়ি যাচ্ছ বুঝি? বললাম, আগে হ্যাঁ, মেয়ের শরীরটা ভালো নেই, তাই দেখতে যাচ্ছি। লোকটি যেন একটু দুঃখ দুঃখ ভাব করে বলল, আহা, কি হলো আবার? আমি বললাম, জ্বর হয়েছে। দেখলাম লোকটি বারবার আমার হাতে ধরে থাকা ইলিশ মাছটার দিকে একটা লোলুব্ধ দৃষ্টি নিক্ষেপ করছে। মনে মনে ভাবলাম, গ্রামের গরিব লোক, হয়তো এত বড় ইলিশ মাছ অনেকদিন অদৃষ্টে জোটেনি, তাই অমন করে দেখছে। লোকটি বলল, কলকাতায় থাকা হয় বুঝি? আমি বললাম, আজ্ঞে। লোকটি বলল, আহা, আপনার ইলিশ মাছ আর টর্চ একসাথে ধরতে অসুবিধা হচ্ছে তো। ইলিশ মাছটা না হয় আমার কাছে দিয়ে দিন, আমার হাত তো ফাঁকাই আছে। আমি বললাম, না থাক, তার দরকার নেই, আমি পারব। তারপর হঠাৎ পেছন থেকে কোনো উত্তর পেলাম না। কোনো সারা শব্দ না পেয়ে হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে গিয়ে পিছন ফিরে দেখলাম কেউ কোথাও নেই। এ কি অবাক কাণ্ড! গেল কই বুড়ো লোকটা? আমি একটু গলা উঁচু করে ডাক দিলাম, কই মশাই, গেলেন কই? কারোর কোনো সাড়া পেলাম না। আমি আবারও বাড়ির দিকে হাঁটতে লাগলাম। খানিকক্ষণ হাঁটার পর সামনে একটা বাঁশ বন পড়ল। উঁচু উঁচু ঢিবির ওপর বাঁশঝাড়গুলো বৃষ্টি আর হাওয়ার ঝাপটায় একটু একটু দুলছে, যেন কিছু কঙ্কালসার মৃতদেহ হাত পা নাড়ছে একত্রে দাঁড়িয়ে। কিছুটা যাবার পর বাঁশবনের মধ্যে থেকে একটা কালো ছায়ামূর্তি আমার সামনে এসে দাঁড়ালো। আমি অবাক বিস্ময়ে দেখলাম মূর্তিটার চোখ দুটো ফাঁটার মতো জ্বলছে। আমি ভয়ে ভয়ে বললাম, কে ওখানে? কে? মূর্তিটা তেমন ভাবেই চুপ করে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমার হাতের টর্চটা ধীরে ধীরে উঁচু করলাম। টর্চের আলো তার মুখের ওপর পড়তে দেখলাম যে লোকটি আমার সঙ্গে হেঁটে আসছিল, এটা সেই লোকটিরই বিকৃত মুখ। মুখের এদিক ওদিক থেকে চামড়া খসে পড়েছে, চোখ দুটো ভাঁটার মতো জ্বলছে। আমার দিকে তাকিয়ে ততোধিক কর্কশ গলায় সে বলল, মাছটা বড্ড ভারী, আমাকে দিয়ে দে। আমার মুখ দিয়ে আর কথা বেরোল না। পুরো ব্যাপারটা আমি তখন বুঝতে পেরেছি। লোকটি পথ আগলে বলল, মাছ দে, দে বলছি, এই মাছ দে। সেই ভয়ঙ্কর কণ্ঠ শুনে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার পিঠের শীত দাঁড়া বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি যেন নিজের কান আর চোখকে বিশ্বাস করতে পারছি না। এতক্ষণ তবে আমি একটা অশরীরীর সাথে হেঁটে এসেছি। হে ভগবান! মাছ টর্চ ফেলে দৌড় লাগালাম বাড়ির পথে। দৌড়াতে দৌড়াতে কাদার মধ্যে পড়ে হাত পা কেটে কোনো মতে সেদিন বাড়ি পৌঁছেছিলাম। তার দু একদিন পরেই আমার মেয়ের জ্বর কমে যায়। কিন্তু যখনই আমি সন্ধ্যার অন্ধকারে সেই পথ দিয়ে বাড়ি ফিরতাম, তখনই সেই ভয়ঙ্কর আগুনের ভাঁটার মতো চোখ দুটো আমার সামনে ভেসে উঠত। তার কর্কশ গলার স্বর আমার কানে প্রতিধ্বনিত হতো। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।